প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। আজ আমরা শিশু শিক্ষার জনক এডুকেশানে আমরা জানি যে যাদেরকে কেন্দ্র করে আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা পরিকল্পিত হয়, পরিকল্পনা রচনা করা হয়, সেই শিশু শিক্ষা তার জনক বা যিনি এই শিশু শিক্ষার উপকার ছিলেন সেই জিন জ্যাকুইস রুসো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের আমরা এডুকেশান সাবজেক্টে ধারাবাহিক প্রস্তুতি নিচ্ছি। সেই প্রিপারেশনের জন্য যে সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, ইতিমধ্যে আমরা অনেকগুলো ইউনিট প্রায় কমপ্লিট করে ফেলেছি। এই ইউনিটের আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেখানে তোমরা দেখতে পাবে শিশু শিক্ষার জনক রুসো সম্পর্কে তার বিস্তারিত আলোচনা, রুসো শিক্ষা দর্শন, রুসোর পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন, রুসোর সাধারণ শিক্ষার লক্ষ্য সম্পর্কে, শিক্ষার পদ্ধতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় রুসো শিক্ষার যে প্রচলিত পদ্ধতি, নেতিবাচক শিক্ষা এবং প্রাকৃতিক ফলজাত তত্ত্ব, এই দুটো আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ একটি বিষয় তোমরা মনে রাখবে, মাদ্রাসা সার্ভিস বা স্কুল সার্ভিস যেই ধরনের পরীক্ষা হোক না কেন, রুসো থেকে তোমাদের প্রশ্ন থাকবে, এটা তোমরা ধরে নিতে পারো। অর্থাৎ ভারতীয় শিক্ষাবিদ না হলেও রুসো আধুনিক শিক্ষার ক্ষেত্রে কতটা জনপ্রিয়, তার প্রভাব কতটা রয়েছে, তা আমরা আজকের এই আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে যাব। তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। বলছে নবশিক্ষা আন্দোলনের উপকার রুসো ছিলেন তার যুগের ফসল। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাভাবিক প্রবণতা প্রতীয়মান হয়। মানব জীবনের স্বাভাবিক প্রবণতার মহান প্রবক্তা বা ব্যাখ্যাকার ছিলেন জিন জ্যাকুইস রুসো। সাধারণ মানুষের প্রতি সুগভীর সহানুভূতি ও আবেগ থাকার কারণে রুসো প্রকৃতিবাদী আন্দোলনের অগ্রবর্তী নেতৃত্বে ছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বলছি নবশিক্ষা আন্দোলনের উপকার রুসো ছিলেন তার যুগের ফসল, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেই অনুসারে তাকে বিকশিত হতে দেওয়া উচিত। এই মতবাদের প্রথম যিনি সোচ্চারভাবে প্রতিবাদ কণ্ঠে এই মতবাদকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন, তিনি কিন্তু আমাদের সবার প্রিয় শিশু শিক্ষার জনক রুসো। ব্যক্তিগত শিক্ষকতা, সঙ্গীত শিক্ষকতা, সঙ্গীত স্রষ্টা, নাট্য সচিব ইত্যাদি নানা ধরনের কাজ করার জন্য তিনি চেষ্টা করেছেন। অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবং গভীর দুর্ভাগ্যের নির্দোষ শিকার হয়েও তিনি শিক্ষার যে তত্ত্বের প্রবর্তন করেন, আজ তা শিক্ষায় প্রকৃতিবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে রুসো তার জীবদ্দশাতে অনেক সমস্যার সম্মুখীন হলেও তার যে তত্ত্ব আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষায় প্রকৃতিবাদ তত্ত্ব হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এবার আমরা রুসোর শিক্ষা দর্শন সম্পর্কে একটু জেনে নেব। বলছি রুসোর জীবন দর্শন থেকেই তাঁর শিক্ষা দর্শনের উদ্ভব। দার্শনিক মতের দিক থেকে রুসো নিঃসন্দেহে প্রকৃতিবাদী ছিলেন। রুসোর প্রকৃতিবাদকে একটিমাত্র বাক্যে প্রকাশ করা যায়, শিশুর শিক্ষা হবে প্রকৃতি অনুযায়ী, এডুকেশন অ্যাকর্ডিং টু নেচার। অর্থাৎ কত সহজ সরলভাবে তিনি বিষয়টিকে উপস্থাপন করেছেন। বলেছেন শিশুর শিক্ষা হবে প্রকৃতি অনুযায়ী, এডুকেশন অ্যাকর্ডিং টু নেচার, অর্থাৎ প্রতিটি শিশু স্বাভাবিক নিয়মে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে নিজেকে মেলে ধরতে পারবে, বিকশিত করতে পারবে। এটিই ছিল রুসোর শিক্ষা দর্শনের মূল কথা। পরে কি বলেছে, রুসোর শিক্ষা দর্শনের মূল সূত্রটি এমিলের প্রথম ছত্রেই প্রকাশ পেয়েছে। এমিল আমরা একটা নাম পেলাম। রুসো লিখিত একটি শিক্ষামূলক গ্রন্থ, যার মাধ্যমে রুসো তার সম্পূর্ণ শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তাকে ব্যক্ত করেছেন। এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অব দ্য অথার অব নেচার, বাট এভরিথিং ডিজেনারেটস ইন দ্য হ্যান্ডস অব ম্যান। অর্থাৎ বলছে প্রকৃতির সৃষ্টি শুভ এবং সুন্দর, মানুষের কৃত্রিম স্পর্শেই ঘটায় যত কিছু বিকার। এমিলের শিক্ষা তাই স্বভাব অনুযায়ী বা কৃত্রিমতা বিরোধী, তাই রুসোর উপদেশ স্বভাবে প্রত্যাবর্তন, ব্যাক টু নেচার। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে রুসো কি বলেছেন, যে বলছে প্রকৃতির সৃষ্টি যাবতীয় যা কিছু তা শুভ এবং সুন্দর, মানুষের স্পর্শেই তার যত রকমের সমস্যা, তার যত রকমের গণ্ডগোল, বলছে সেই জন্য উচিত প্রত্যেক মানুষেরই বলছে স্বাভাবিক নিয়মে শিশুকে বিকশিত হতে দেওয়া, ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতিতে ফিরে যাও। তার শিক্ষার সার কথা সমস্ত কৃত্রিমতা ও গতানুগতা পরিহার। এ প্রসঙ্গে মনরো কি বলেছেন, বলছে দ্য চাইল্ড ওয়াচ মেয়ারলি দ্য অ্যাডাল্ট ভিউ থ্রু দ্য রং এন্ড অফ দ্য টেলিস্কোপ। অর্থাৎ বলছে
কোনো কিছু বিষয়ে একটি শিশু বলছে কেবলমাত্র টেলিস্কোপের বলছে ভুল প্রান্তের মাধ্যমে দেখা যেন একটি প্রাপ্তবয়স্ক ছিল। বলছে অর্থাৎ কি না, বলছে কোনো কিছু বিষয়ে টেলিস্কোপের আমরা যদি ভুল প্রান্তে যদি চোখ রাখি তখন একটা বিপরীতভাবে আমরা কোনো কিছু বিষয়কে আমাদের চোখের সামনে উপস্থাপিত হয়। বলছে ঠিক সেই রকমভাবেই আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে শিশু তার মধ্যে পূর্ণবয়স্কের সমস্ত রকমের সম্ভাবনা বা বৈশিষ্ট্য রয়েছে, তাকে সেইভাবে বিকশিত হতে দিতে হবে। রুশো শিক্ষা দর্শনের মূল কথা প্রাকৃতিক মানুষ বা ন্যাচারাল ম্যান, প্রাকৃতিক সভ্যতা ন্যাচারাল সিভিলাইজেশন, প্রাকৃতিক রাষ্ট্র ন্যাচারাল স্টেট। তার মতে প্রাকৃতিক সভ্যতা হলো কৃত্রিম পরিবেশের দ্বারা কলুষিত নয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ বলছে যেখানে কৃত্রিমতার কোনো স্থান থাকবে না, স্বাভাবিক নিয়মেই সমস্ত কিছু পরিচালিত হবে, স্বাভাবিক নিয়মেই সমস্ত কিছু বিকশিত হবে, সেটিই হবে গিয়ে আসল সভ্যতা, আসল প্রকৃতি, আসল সমাজ, আসল মানুষ। হয়েছে। এরপর রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে আরও একটু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। রুশোর মতাদর্শ অনুযায়ী শিক্ষা কেবল তথ্য সংগ্রহ বা জ্ঞানের জন্য, বাইরে থেকে কৃত্রিম জ্ঞানের বোঝে চাপিয়ে দেওয়া শিক্ষা নয়, শিক্ষা শিশুর অন্তরস্থ স্বাভাবিক ক্ষমতা এবং সামর্থ্যের স্বাভাবিক বিকাশ। আর কি বলেছে, রুশোর শিক্ষার ধারণা আসল কথা হলো কাজের মধ্য দিয়ে শেখা বা লার্নিং থ্রু ডুইং। তিনি প্রাণহীন, নিরানন্দা, গতানুগতিক শিক্ষা পরিকল্পনা বা প্রণালীর পরিবর্তে প্রাকৃতিক, আনন্দময়, প্রাণবন্ত শিক্ষা রূপরেখা দেন। রুশোর লেখা এমিল বিশ্বশিক্ষার ইতিহাসে যুগান্তকারী শিক্ষা বিষয়ক বৃষগ্রন্থ। আর কি বলেছেন, রুশোর শিশুর শিক্ষাতত্ত্ব অনুযায়ী শিক্ষা হবে শিশুর প্রকৃতি অনুসারে। আবার একই কথা আমরা ফিরে আসছি যে শিক্ষা হবে শিশুর প্রকৃতি অনুযায়ী। শিশু স্বভাবতই একটি মনোবৈজ্ঞানিক প্রকৃতি বা ইনেট সাইকোলজিক্যাল নেচার নিয়ে জন্মগ্রহণ করে। তাকে ঘিরে নৈসর্গিক প্রকৃতি বা ফিনোমিনাল নেচার বা মানবসৃষ্ট প্রকৃতি বা ম্যান মেড সোশ্যাল নেচার, এই বিষয়গুলোর উপর তিনি কিন্তু জোর দিয়েছেন। আর কি বিষয় রয়েছে সেটা আমরা আবার একটু দেখে নিচ্ছি। বলছে রুশোর মতে প্রকৃতিই মানুষের একমাত্র শিক্ষক, আর প্রাকৃতিক বিষয় বা সৌন্দর্যকে উপলব্ধির মাধ্যমে শিশু তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী যে অভিজ্ঞতা অর্জন করবে তাই শিক্ষা। তাহলে কি বলছে, প্রকৃতিই মানুষের একমাত্র শিক্ষক, আর প্রাকৃতিক বিষয় বা সৌন্দর্যকে যখন উপলব্ধি করবে শিশু কিন্তু তার নিজস্বতাকে কাজে লাগাবে, তার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করবে তাই প্রকৃত অর্থে শিক্ষা। এরপরে রুশো শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন সেটা আমরা একটু দেখব। রুশোর মতে শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান সঞ্চয় নয়, শিশুর অন্তর্নিহিত সামর্থ্যের বিকাশ সাধনই হবে শিক্ষার লক্ষ্য। কি বলেছেন, দ্য প্রসেস অফ এডুকেশন শুড ফ্যাসিলিটেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস ইনেট পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস। অর্থাৎ শিশুর অন্তর্নিহিত যে সমস্ত ক্ষমতা, শিশুর অন্তর্নিহিত সামর্থ্য, তার পরিপূর্ণ বিকাশকেই শিক্ষা প্রক্রিয়া তিনি বলেছেন। হয়েছে। এরপর রুশো মানব জীবনের জীবন বিকাশের স্তর অনুসারে তিনি কিন্তু শিক্ষার লক্ষ্য স্থির করেছেন, সেটা আমরা এক এক করে দেখে নেব। দেখো, বয়স স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য। প্রথম স্তরের নাম সময়সীমা শিক্ষার লক্ষ্য। আমি ছক আকারে তোমাদের সামনে বিষয়বস্তুটি উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে বিষয়টি তোমাদের বুঝতে, মনে রাখতে এবং নিজেদের মধ্যে আত্মস্থ করতে সুবিধা হয়। দেখো, প্রথম স্তর সেটাকে বলা হচ্ছে শৈশব। সময়সীমা জন্ম থেকে 5 বছর। শিক্ষার লক্ষ্য কি বলছে, শরীর স্বাস্থ্য গঠন করাই হবে, নৈতিক আর সামাজিক শিক্ষার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র শারীরিক গঠন হবে এই স্তরের শিক্ষার লক্ষ্য। দ্বিতীয় স্তর বাল্যকাল, সময়সীমা 5 থেকে 12। এই লক্ষ্য কি বলছে, ইন্দ্রিয় এবং মানসিক বৃত্তির অনুশীলন, অর্থাৎ ইন্দ্রিয় প্রশিক্ষণ দিতে হবে। তৃতীয় স্তর বয়ঃসন্ধির প্রাথমিক স্তর, সময়সীমা 12 থেকে 15 বছর। শিক্ষার লক্ষ্য হবে সত্যকারের জ্ঞান অর্জন, এই সময় শিশুর প্রয়োজনীয় এবং মূল্যবোধ সম্পন্ন জ্ঞান অর্জন করবে। এই বয়সে সে একটি শিল্পও শিখতে পারে যা তাকে বেঁচে থাকতে সাহায্য করবে। সেই জন্য তিনি কী বলেছেন, টু লিভ ইজ দ্য ট্রেড আই উইশ টু টিচ হিম। তাহলে শিশুকে স্বাভাবিক নিয়মে পরিবেশের মধ্যে বেঁচে থাকতে যে বিষয় তাকে সহায়তা করবে সেই বিষয় তাকে শিখতে হবে। আর চতুর্থ স্তর যেটাকে আমরা বলছি বয়ঃসন্ধি স্তর, শেষ স্তর 15 থেকে 20 বছর, বলছে এই স্তরে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিকে সমাজের উপযুক্ত করে তোলা, এই জন্য তাকে সমাজমূলক শিক্ষা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ স্তরে এসে শিশুকে সমাজের উপযোগী সামাজিক জীব হিসাবে গড়ে তোলার জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে। হয়েছে। এরপরে আমরা রুশোর শিক্ষার পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব। প্রথমে কি বলা হয়েছে, রুশো শিক্ষার পদ্ধতি হিসেবে নেতিবাচক শিক্ষার কথা বলেছেন, নেগেটিভ এডুকেশন। আমরা নেগেটিভ এডুকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষের দিকে। এবার দেখে নেই, শিশুকে দিতে হবে অবাধ স্বাধীনতা। শিক্ষকের কাজ হবে শুধু আগ্রহ সঞ্চয় করা নয়, তাহলে সে আপনি প্রাকৃতিক নিয়মে শিখবে। তাহলে কি হয়েছে, রুশো বলেছেন গিভ চাইল্ড
দ্য উইশ অ্যান্ড এনি মেথড উইল দেন বি সুটেবল। একবার আগ্রহের সৃষ্টি হলেই যে কোনো পদ্ধতি কার্যকর হবে। অর্থাৎ শিশুর মধ্যে যদি আগ্রহ সঞ্চার করা যায় তাহলে কিন্তু কোনো মেথডই তার জন্য উপযুক্ত নয়, তার ক্ষেত্রে তার স্বাভাবিকতাটাই সবথেকে বেশি উপযুক্ত পদ্ধতি। একটা বিষয় এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলি, শোনো। যদি কোনো শিশু মনে করে বা যদি আমাদের মতো বয়সে কেউ যদি মনে করে যে আমি পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, এই যে স্বাভাবিক প্রবণতা যদি কারোর মধ্যে আসে তাহলে কিন্তু তাকে আর কোনোভাবে রোকা যায় না। কিন্তু যখন আমরা বাধ্য করছি, জোর করে চাপিয়ে দিচ্ছি, প্রেশার দিচ্ছি, ধরো প্রেশার দিয়ে কোনো কিছু ছেলের আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, তখন কিন্তু তার পরিবর্তন স্বাভাবিক হবে না। কিছুদিন পরেই কিন্তু তার সেই মোটিভেশনটা লো হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক নিয়মে যখন আসে সেই মোটিভেশন কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এখানে রুশো কিন্তু সেই কথা বলছে একবার আগ্রহ যদি আমরা সঞ্চার করতে পারি, সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কোনো পদ্ধতি কোনো কঠিন হবে না, যে কোনো পদ্ধতি তাকে আমরা পড়াশোনা করতে পারবো। শিশুদের জন্য রুশো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু শিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর কি কি বলেছেন শিক্ষার পদ্ধতি সম্পর্কে সেটাও আমরা আবার একটু ভালো করে দেখে নেব। দেখো, বলছে শিক্ষকের দীর্ঘ ব্যাখ্যার মাধ্যমে মৌখিক শিক্ষাদানের রুশো সমর্থন করছে না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, ভার্বাল এডুকেশন, মৌখিক শিক্ষাদান রুশো কিন্তু সমর্থন করছেন না। তিনি কি বলেছেন, আই লাইক নট এক্সপ্লেনেশন গিভিন ইন লং ডিসকোর্স, ইয়ং পিপুল পে লিটিল অ্যাটেনশন টু দেম অ্যান্ড রিটেন লিটিল অফ দেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে যে আই লাইক নট এক্সপ্লেনেশন গিভেন ইন লং ডিসকোর্স, বলছে কোনো রকম বিস্তারিত কোনো আলোচনাকে আমি কিছুতেই পছন্দ করছি না। বলছে ইয়াং পিপল, বলছে শিশুরা পে লিটিল অ্যাটেনশন, বলছে তারা কোনো কিছু বিষয়ে খুব ধীর মনোযোগ দেয় বা কম মনোযোগ দেয় এবং খুব কম সময় বা কম কিছু বিষয় তারা মনে রাখার চেষ্টা করে। অর্থাৎ শিক্ষক দীর্ঘ সময় ধরে কোনো কিছু বক্তৃতা দিলে শিশু কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে সব কিছু মনে রাখার চেষ্টা করে না, অল্প মনোযোগী হয় এবং অল্প কিছু বিষয় তার মাথার মধ্যে ঢোকে বা মনে রাখার চেষ্টা করে। তাই 12 বছর বয়স পর্যন্ত তিনি শিশুকে কোনো রকম পুস্তক ভিত্তিক শিক্ষা, কোনো সাবজেক্টকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রেখে শিক্ষাদানের পদ্ধতিতে তিনি সমর্থন করেননি। আর কি বলছেন, শিক্ষাদানের কৌশল হিসেবে তিনি হিউরিস্টিক পদ্ধতিকে বেছে নিয়েছেন। এই পদ্ধতিকে শিশুকে আবিষ্কারের স্থানে বসানো হয়, পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে প্রকৃত জ্ঞান লাভ করে। এই পদ্ধতিকে তিনি ইমিলকে গণিত, ইতিহাস, ভূগোল, সামাজিক সম্পর্ক, নৈতিকতা শিক্ষা দিতে চেয়েছেন। আচ্ছা, হিউরিস্টিক পদ্ধতি যেটাকে আমরা আবিষ্কারমূলক পদ্ধতি বলি, অর্থাৎ কোনো কিছু বিষয়ে সমস্যার মধ্য দিয়ে শিশুকে ফেলে দিতে হবে, তো এই সমস্যার সমাধানের মাধ্যমে সে নিজেকে কী করবে, আবিষ্কারক বা সেই সমস্যাকে সে নতুনভাবে উপস্থাপন করতে পারবে। বলছি প্রকৃতপক্ষে রুশোর এই চিন্তাধারা থেকে আধুনিক ল্যাবরেটরি মেথড, হিউরিস্টিক মেথড, লার্নিং বাই ডুইং, ইন্দ্রিয়জাত যেটাকে লার্নিং বাই সেন্স এক্সপিরিয়েন্স, এই সমস্ত পদ্ধতির উদ্ভব হয়েছে। তাহলে দেখো, বর্তমান শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত সাইকোলজিক্যাল মেথডকে আমরা কাজে লাগাচ্ছি তা কিন্তু রুশোর শিক্ষা চিন্তার মধ্যেই অন্তর্নিহিত ছিল বা তার শিক্ষা চিন্তার মধ্যেই গোপনভাবে লালিত পালিত হয়েছে। আজকের দিনে তার সেটি বৃক্ষরূপে প্রকাশিত হয়েছে। এরপরে আমরা দেখব রুশোর পাঠ্যক্রম সম্পর্কে রুশো কী বলেছেন, সেটাও আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, রুশো গতানুগতিক প্রচলিত পাঠ্যক্রমের বিরোধী ছিলেন। স্বাভাবিকভাবে রুশো 12 বছর বয়স পর্যন্ত রবিনসন ক্রুশো বইটি নির্বাচন করেছেন। অর্থাৎ তা সত্ত্বেও তিনি কী করেছেন, 12 বছর বয়সে তিনি রবিনসন ক্রুশো নামে একটি বই রচনা করেছেন, সেটাকে তিনি নির্বাচন করেছেন। এবার আমরা দেখে নেব সময়সীমা অনুসারে, স্তর অনুসারে শিক্ষার পাঠ্যক্রম কোন কোন বিষয় শিশুরা পড়বে সেটা তার একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে। দেখো, বলছে স্তরের নাম, সময়সীমা আর শিক্ষার পাঠ্যক্রম। স্তর শৈশব, সময়সীমা 1 থেকে 5 বছর। পাঠ্যক্রম বলছে শিক্ষা হবে প্রধানত শরীরভিত্তিক, এই সময়ে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলি পুষ্ট সবল সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় তার কোনো অভ্যাস গঠনের প্রয়োজন নেই। তাহলে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শৈশবকালে কোনো অভ্যাস গঠনের প্রয়োজন নেই। তিনি কি বলেছেন, দ্য অনলি হ্যাবিট দ্য চাইল্ড শুড বি অ্যালাউড টু কন্ট্রাক্ট ইজ দ্যাট অফ হ্যাভিং নো হ্যাবিটস। অর্থাৎ কি বলছে, অভ্যাস গঠনের কোনো রকম, দ্য অনলি হ্যাবিট বলছে অভ্যাস এটাই হবে যে তার কোনো অভ্যাস গঠনের কোনো কিছু দরকার নেই হয়েছে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে সে কিন্তু বিকশিত হতে পারবে। এরপর আমরা বাল্যকালে দেখব, বাল্যকালে যে বিষয় রয়েছে, এক সেকেন্ড একটু ঠিক করে নিচ্ছি বিষয়টা। আচ্ছা দেখো, বাল্যকালে কোন কোন বিষয় পড়বে সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা দেখো, বাল্যকাল সময়সীমা 5 থেকে 12। বলছে এই সময় শিক্ষা নেতিবাচক বা কোনো বাচনিক বাল্যকালে দেওয়া হবে না। অর্থাৎ কোনো রকম মৌখিক শিক্ষাদান কোনো রকমভাবে হবে না। অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় সমূহ সুগঠিত করে তোলার জন্য প্রাকৃতিক পরিবেশে দৈহিক অনুশীলনের পাঠ্যক্রমের একমাত্র বিষয়বস্তু। আর
প্রাক কৈশোরকাল, সময়সীমা 12 থেকে 15। বলছে এই সময় প্রথম বৌদ্ধিক এবং বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত হবে। এই পর্যায়ে শিক্ষার্থীদের কৌতূহল চরিতার্থ করা প্রসঙ্গে রুশো ভূগোল, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান শেখানোর সুপারিশ করেন, তবে সে শিক্ষা পুস্তকের মাধ্যমে শ্রেণীকক্ষে বসে হবে না। হয়েছে। আর কি বলেছে এটা আমরা দেখব। বলছে পরীক্ষণ, পর্যবেক্ষণ, ভ্রমণ, গল্প বা ঘটনার পরিচিতির মাধ্যমে এগুলি শেখানো যেতে পারে। প্রাক কৈশোরকালে হস্তশিল্প বৃত্তিমূলক কাজকে তিনি পাঠ্যক্রমের হিসাবে ধার্য করেছেন। তাহলে দেখো, এক কথায় যদি আমরা দেখি, প্রত্যেকটি বিষয় নির্বাচনের ক্ষেত্রে তার সুকৌশলে মনোবৈজ্ঞানিক বিষয় কিন্তু তিনি স্থান দিয়েছেন। কেমনভাবে না, আমরা দেখতে পাচ্ছি যে ধরো প্রাক কৈশোরকাল, সময়সীমা 12 থেকে 15, এই সময়ে কিন্তু তিনি বৌদ্ধিক এবং বৃত্তিমূলক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি ভূগোল, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান শেখানোর পাশাপাশি তিনি কর্মমূলক অর্থাৎ হস্তশিল্প বৃত্তিমূলক কাজকে তিনি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আমরা পাঠ্যক্রমে যে বাকি বিষয় রয়েছে সেটা আমরা এবার একটু দেখব। দেখো, কৈশোরকালে বা তার পরবর্তী সময়, সময়সীমা 15 থেকে 24, বলছে এই স্তরে কিছুটা ধর্মীয় নৈতিক শিক্ষাদানের কথা তিনি বলেছেন। এই সময়ে পাঠ্যক্রমের নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করে ইতিহাস, ভূগোল, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, যৌন শিক্ষা, নান্দনিক শিক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত করার কথা তিনি কিন্তু জোর দিয়েছেন। হয়েছে। এরপর নারী শিক্ষা সম্পর্কে রুশো কী বলেছেন সেটাও আমরা এবার একটু দেখব। বলছে নারীদের ক্ষেত্রে গৃহস্থালির শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেলাই, রন্ধন ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে, কারণ স্বামীকে সুখী করাই নারী শিক্ষার একমাত্র লক্ষ্য। অর্থাৎ দেখো, নারী শিক্ষার ক্ষেত্রে রুশোর যে চিন্তাভাবনা সেটা একটু মনে হচ্ছে ঠিকঠাক নয়। আর কি বলেছে, মেয়েরা নৃত্য, গীত, সেলাই ও অন্যান্য গৃহস্থালী কাজকর্ম শিখবে, তাছাড়া মেয়েরা ধর্মপরায়ণ হবে। তারপরে অনেকে মনে করেন পুরুষের শিক্ষা সম্পর্কে রুশোর অভিমত যথেষ্ট প্রগতিশীল হলেও নারী শিক্ষা সম্পর্কে রুশোর মতবাদ অত্যন্ত সংকীর্ণ এবং রক্ষণশীল। অর্থাৎ পুরুষ শিক্ষা সম্পর্কে রুশো যতটা প্রগতিশীল ধারণা বা চিন্তাভাবনা পোষণ করেছেন, নারী শিক্ষা সম্পর্কে তিনি কিন্তু সেই চিন্তাভাবনা পোষণ করেননি। এরপরে আমরা রুশো তার শৃঙ্খলা সম্পর্কে কি বলেছেন সেই বিষয়টিও আমরা এবার একটু দেখে নেব। দেখো, শৃঙ্খলা সম্পর্কে রুশো বলেছেন শিশুকে স্বাধীনতা দাও, লিভ দ্য চাইল্ড ফ্রি। স্বাধীনতার ভিতর দিয়ে তার স্বাভাবিক বৈশিষ্ট্যগুলি ফুটে উঠবে। অর্থাৎ তিনি স্বাধীনতা প্রসঙ্গে বা স্বাধীনতা প্রদানে তিনি কিন্তু স্বচ্ছন্দ প্রকাশ করেছেন। শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিশুকে কোনো রকম শাস্তি দেওয়া চলবে না। তিনি কি বলেছেন, চিলড্রেন শুড নেভার রিসিভ পানিশমেন্ট অ্যাজ সাচ, ইট শুড অলওয়েজ কামস অ্যাজ দ্য ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দেয়ার ফল্ট। অর্থাৎ কি বলছে, শিশুকে শাস্তি যা দেওয়ার প্রকৃতিই দেবে। একবার আগুনে হাত দিলে হাত পুড়বে, ভবিষ্যতে শিশু আর আগুনে হাত দিতে বা আগুনে হাত দেওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলছে চিলড্রেন শুড নেভার রিসিভ পানিশমেন্ট অ্যাজ সাচ, ইট শুড অলওয়েজ কাম অ্যাজ দ্য ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দেয়ার ফল্ট। বলছে যাবতীয় যা কিছু শাস্তি, পানিশমেন্ট তারা প্রকৃতির কাছ থেকেই পাবে। প্রকৃতি পুরস্কার করবে, প্রকৃতিই তিরস্কার করবে। হয়েছে। তো এই দুটি বিষয়ে তিনি কিন্তু প্রকৃতির উপরে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে শিক্ষকের ভূমিকা সম্পর্কে রুশো কী বলেছেন সেটা আমরা একটু দেখে নেব। বলছে শিশু শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে গৌণ, তার কাজ হবে শিশুর মধ্যে আগ্রহের সঞ্চার করা। অর্থাৎ তিনি কেবলমাত্র আগ্রহ সঞ্চারকারী হিসাবে কাজ করবেন। আর কি বলেছে, মৌখিক শিক্ষাদানের পরিবর্তে আগ্রহের সৃষ্টি হলে ভাষণের আর প্রয়োজন হবে না, তিনি হবেন শিক্ষার্থীর খেলার সঙ্গী। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, শিক্ষকের ভূমিকা সহায়কের ভূমিকা। এরপরে রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রুশো নেতিবাচক শিক্ষা অর্থাৎ কি না, প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে তিনি পজিটিভ এডুকেশন বলেছেন। তার বিপরীত বা সেই মতের বিরুদ্ধে গিয়ে তিনি নতুন এক ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যেটাকে আমরা বলি নেতিবাচক এডুকেশন। বলছে রুশোর মতে শিক্ষা দু রকমের, নেতিবাচক এবং অস্তিত্ববাচক, যেটাকে পজিটিভ এডুকেশন। তিনি প্রচলিত শিক্ষার নাম দিয়েছেন পজিটিভ এডুকেশন। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তিনি শিক্ষাবিদদের একত্রিত হতে বলেছেন। এই জন্য রুশোর শিক্ষানীতিকে নেতিবাচক এডুকেশন অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি না সূচক, কিন্তু প্রকৃত অর্থে না নয়, কিন্তু সেটা প্রকৃত অর্থে পজিটিভ। বলছে রুশোর মতে শিশুর প্রকৃতি হলো শুদ্ধ, পবিত্র এবং সৎ, তাই তার প্রথম জীবনের শিক্ষা হবে নেতিবাচক শিক্ষা। নেতিবাচক শিক্ষার মূল কথাই হলো শিশুকে সর্বপ্রকার স্বাধীনতা দিতে হবে, সে তার নিজস্ব চাহিদা মতো কাজ করবে এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে সব কিছু শিখবে। আর কি, নেতিবাচক শিক্ষা বলতে আলস্যে সময় কাটানো বোঝায় না। এ প্রসঙ্গে রুশো কী বলেছেন সেটা আমরা আবার একটু দেখব। দেখো কী বলা হয়েছে, বলছে এ নেগেটিভ এডুকেশন does not mean the time of idleness, far from it. It does not give virtue, it protects from vice, it does not inculcate truth, it preserves from going astray। অর্থাৎ কি বলছে,
নেগেটিভ এডুকেশন এর মূল অর্থ হচ্ছে কি, বলছে অলসতার সময় নয়, এটিকে দূর করে, এটা অন্য কোনো বিষয়কে এটা দূর করে। বলছে এটি পুণ্য দেয় না, এটি খারাপ থেকে রক্ষা করে। বলছে এটি সত্যের জন্ম দেয় না, ইট ডাজ নট ইনক্যালকুলেট ট্রুথ। বলছে এটা সত্যের জন্ম দেয় না, কিন্তু ইট বলছে প্রিজার্ভেস ফ্রম দ্য গোয়িং অ্যাস্ট্রে, এটি শিশুকে কিন্তু বিপদগামী থেকে, বিপদ বা অন্য পথে, খারাপ পথে যাওয়া থেকে শিশুকে রক্ষা করে। হয়েছে। এরপরে আমরা বাকি নেতিবাচক শিক্ষা সম্পর্কে আরও একটু ডিটেলসে আমরা মূল বিষয়গুলো দেখে নেব। বলছে শারীরিক শিক্ষার ক্ষেত্রে শিশুকে মুক্ত আলো বাতাস খেলাধুলোর সুযোগ দান দিতে হবে, তার খাদ্য হবে সাধারণ এবং পোশাক হালকা। বৌদ্ধিক শিক্ষার ক্ষেত্রে মৌখিক শিক্ষার অভাব থাকবে। নৈতিক শিক্ষার ক্ষেত্রে নিজের কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রুশোর নেতিবাচক শিক্ষার মূল অর্থ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, রুশোর প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব, অর্থাৎ এই প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব সম্পর্কে আমরা এবার একটু দেখে নেব। দেখো বলছে কি না, রুশোর মতে প্রকৃতি হলো বড় শিক্ষক, প্রকৃতির কাছ থেকে যে শিক্ষাটি পাবে তা চিরস্থায়ী হবে। শিক্ষার এই তত্ত্বটি প্রাকৃতিক ফলাফলের তত্ত্ব নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম রুশোর শিক্ষা তত্ত্ব, শিক্ষা দর্শন সম্পর্কে, সেখানে আমরা বারে বারে একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে যে প্রকৃতিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু রুশো। বলছে শিশু শিক্ষার ক্ষেত্রে এই তত্ত্বটি সম্পূর্ণভাবে প্রয়োগ করা যায় না, তার কারণ ভেতরের কয়েকটি ত্রুটি লক্ষ্য করা রয়েছে। কেমন? বলছে প্রাকৃতিক ফলাফলের উপর নির্ভর করে শেখার চেষ্টা অনেক সময় নানা বিপদের কারণ হতে পারে। যে ছেলেটি আগুন নিয়ে খেলা করছে তা থেকে তাকে যদি নিবৃত্ত না করা হয়, সে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারে। আর কি বলা রয়েছে, অনেক ক্ষেত্রে প্রকৃতির প্রদত্ত শাস্তি এত পরে আসে যে অপরাধ ও শাস্তির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর কি না, অনেক সময় প্রকৃতির ক্ষেত্রে লঘু অপরাধে গুরুদণ্ড বা গুরু অপরাধে লঘুদণ্ড, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত শাস্তি মানুষের অপরাধের পরিমাণে অনুপাত সঠিক বজায় থাকে না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। অর্থাৎ রুশো যতই বলুক, যাই কিছু বলুক না কেন, যে প্রকৃতিই বড় শিক্ষক, প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা পাবে, কিন্তু সমস্ত ক্ষেত্রে এই তত্ত্বটি খাটে না, সমস্ত ক্ষেত্রে এই তত্ত্বকে কাজে লাগানো যায় না। এরপর আমরা এমিল এবং শিক্ষা, অর্থাৎ এমিল সম্পর্কে রুশোর শিক্ষা চিন্তা, সেটা আমরা এবার একটু দেখব। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, পলিটিক্যাল ইকোনমি, বলছে শিক্ষা প্রভৃতি পুস্তকে শিক্ষা সম্পর্কে কিছু বক্তব্য থাকলেও এমিল বা কনসার্নিং এডুকেশন নামক পুস্তকে রুশো তার শিক্ষা চিন্তাকে পরিষ্কারভাবে প্রকাশ করেছেন। তোমরা একটু মনে রাখবে, সোশ্যাল কন্ট্রাক্ট, পলিটিক্যাল ইকোনমি, এগুলো কিন্তু রুশোর লিখিত গ্রন্থ। আমরা সবাই জানি যে এমিল বা কনসার্নিং এডুকেশন, এই যে পুস্তকে তিনি কিন্তু তাঁর যে শিক্ষা চিন্তা, এমিল নামক একটা চরিত্র তিনি তৈরি করেছেন, শিশু চরিত্রের মাধ্যমে তিনি তার শিক্ষা চিন্তাকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বলছে পুস্তকটি 1662, না এটা একটু ভুল আছে, এটা 1600 না, এটা 1762 হবে, একটু মনে রাখবে। এটা 1762 সালে প্রকাশিত হয় এবং শিক্ষা জগতে এক আলোড়ন সৃষ্টি করে। অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি, রুশোর শিক্ষা চিন্তা কিন্তু এমিল গ্রন্থের মাধ্যমেই বাস্তবে প্রকাশিত হয়েছিল। এবার আমরা উপসংহারে পৌঁছে গেছি। রুশোর আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিকতার জনক। বলছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় রুশো শিশুকেন্দ্রিকতার জনক। রুশোর বক্তব্যে কিছু স্ববিরোধিতা রয়েছে। তার নারী শিক্ষা, তার পরিকল্পনা অগণতান্ত্রিক এবং এই শিক্ষা বর্তমান সমাজ জীবনে আদৌ প্রাসঙ্গিক নয়। তথাপি বলা যেতে পারে কিছু কিছু নতুন ধারণা, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিমূলক বৈষম্য, স্বাধীনতা, আনন্দময় শিক্ষা প্রক্রিয়া, আত্মশৃঙ্খলা, সক্রিয়তা হবে এটা, সৃজনশীলতা, গতানুগতিকতা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, আর কি রয়েছে, আধুনিক শিশু শিক্ষার উদার অভ্যুদয় প্রত্যক্ষ করল আধুনিক জগৎ। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে বর্তমান সময়ের ক্ষেত্রে নিরিখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার যে এত আয়োজন, এত পরিকল্পনা, তার কিন্তু সূত্রপাত ঘটেছিল শিক্ষাবিদ রুশোর হাত ধরে। সেই জন্য শিক্ষাবিদ রুশোর অবদান আজ শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর নত মস্তকে স্বীকার করেছে, মেনে নিয়েছে। সেই দিক থেকে রুশো আমাদের ক্ষেত্রে মহান শিক্ষাবিদ। শুধু তাই নয়, তার অবদান আজকের দিনেও দাঁড়িয়ে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মহান শিক্ষাবিদ রুশো সম্পর্কে এই আলোচনা করলাম। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে, তা সত্ত্বেও আমি তোমাদের বলবো, ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট উপকার হবে। শুধু তাই নয়, আরও একটা কথা বলবো, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে প্রথম আলি, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।